ইউরোপের কান্ট্রিগুলা আমাদের চিটাগাং পোর্ট থেকে জাহাজ বানায় নিয়ে যেত, ডিজাইন করতাম আমরা। তার মানে কি আমরা বলবো টেকনোলজিতে খারাপ ছিলাম আমরা? কারণ হচ্ছে এইখানকার যে কাঠ, ইউরোপের জাহাজ, ওরা বলতেছে ইউরোপের জাহাজ 2বার বা 3বার ব্যবহার করা যায় ভয়েজ, মানে ওই সমুদ্রের লোনা পানিতে জাহাজ নষ্ট হয়ে যেত। কিন্তু চিটাগাং পোর্ট এবং মুম্বাই পোর্টটা ওরা পরে তৈরি করছে। মুম্বাই পোর্টে ব্রিটিশরা জাহাজ বানায় নিয়ে যেত ব্রিটিশ শাসনে, কিন্তু চিটাগাং পোর্ট জাহাজ তৈরি করতো আরও আগে থেকে, আওরঙ্গজেবের শাসন আমল থেকে চিটাগাং পোর্ট জাহাজ তৈরি করতো। এবং সেই জাহাজটা তৈরি করতো তারা আমাদের ইঞ্জিনিয়ারদের ডিজাইন, আমাদের নকশা এবং আমাদের কাঠ। হ্যাঁ, ওই যে সেগুন কাঠের যে মানে টিক মানে তো সেগুন কাঠ, ওই 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 কাঠের জাহাজগুলো, এটা ওরা বলতেছে এই জাহাজটা অনেক মানে লম্বা সময় এটা সার্ভাইভ করতো, 5বার 7বার এই জাহাজ দিয়ে সফর করা যেত। তো আমরা এরকম একটা অবস্থায় ছিলাম। এখন পরবর্তীতে যখন আমরা যুদ্ধে হেরে গেলাম, আমাদের এটা হারার পেছনে কী কী কারণ, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যেতে পারে, লম্বা আলোচনা সম্ভব এটা নিয়ে। এটার মধ্যে নিজেদের গাদ্দারি আছে, আমাদেরকে টাকা পয়সা, হ্যান ত্যান, নারী, বিভিন্ন জিনিস দিয়ে প্রলুব্ধ করে আমাদের কাছ থেকে বিভিন্ন আদায় করছে, কি বলে এটাকে, ফ্যাসিলিটি তারা আদায় করছে। হ্যাঁ, যেমন প্রথম আওরঙ্গজেবের কি যেন একটা অসুখ হলো, অসুখ হওয়ার পর একজন ডাক্তার, ইউরোপিয়ান ডাক্তার, ফরাসি একজন ডাক্তার সেখানে আওরঙ্গজেবের চিকিৎসা করলো। আওরঙ্গজেব না, আরও আগে জাহাঙ্গীরের চিকিৎসা করলো। করার পর জাহাঙ্গীর খুশি হয়ে তাকে কি দিয়ে দিল, তোমরা ফ্রি ব্যবসা করো, আমাদের কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। এইরকম কিছু ভুল করছে তারা। হ্যাঁ, প্রথম তাদের দুর্গ নির্মাণ করার অনুমতি দিচ্ছে, এই মুসলমানরা তারাই দিচ্ছে। কেন রে বাবা, ব্যবসা করতে আসছিস, দুর্গ নির্মাণ করার কি দরকার, যে তুমি তোমার ইউরোপিয়ান সৈন্য নিয়ে এসে তুমি এখানে দুর্গ বানাবা? এই অনুমতিও আমাদের এই সমস্ত মাতাল যে সুলতানরা যারা ছিল, এরা এই সমস্ত অনুমতি দিয়ে দিচ্ছে ফ্রি। তো এই বিষয়গুলো কিছু ভুল আছে, তার কারণে মুসলমানরা আলটিমেটলি এখানে পরাজিত হলো। হ্যাঁ, আমাদের আবার বিপুল পরিমাণ মুসলমানরা শাসক, কিন্তু সংখ্যায় কম, আর বিপুল পরিমাণ ছিল ভিন্ন ধর্মাবলম্বী। সুতরাং তারাও কিছুটা যোগ সাজস, এগুলো নিয়ে বিস্তারিত আলাপ আছে, এগুলো আমি আলোচনা করতে চাচ্ছি না। মোট কথা হচ্ছে যে আমাদেরকে তারা দখল করে ফেললো, দখল করে আমাদের কাছ থেকে শাসন ক্ষমতা তারা নিয়ে নিল। এবং নিয়ে নেওয়ার পরে তারা জাগারি আলোচনা করছে যে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করলো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তারা আমাদের শিল্পকে ধ্বংস করলো। কি করলো? আমি আগেই বলছি, আমাদের জাহাজ নির্মাণ শিল্প ছিল, আমাদের রেশম শিল্প ছিল, বাংলাদেশের মসলিন পুরা ইউরোপে সেল হতো। হ্যাঁ, সবচাইতে অভিজাত কাপড় ছিল মসলিন। এগুলো কিন্তু আমাদের শিল্প মানে আজকে ইউরোপে যেরকম শিল্প বিপ্লবের পরে বড় কারখানা, বড় পুঁজি, লার্জ স্কেল শিল্প এরকম ছিল না, বৃহৎ শিল্প ছিল না, সেগুলো কুটির শিল্প ছিল। বাট কুটির শিল্পের মধ্যেও এটা খুব অর্গানাইজড একটা শিল্প ছিল। এবং এটাকে ওয়েস্টার্ন যারা স্কলার তারা বলতেছেন যে প্রোটো ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির আগের অত বড় ইন্ডাস্ট্রি না, কিন্তু তাও বড় ইন্ডাস্ট্রি। হ্যাঁ, প্রতি ঘরে ঘরে মুসলিম শিল্পী, বোঝা গেছে না, এরকম ছিল আর কি। তো এরকম আমাদেরকে তারা শিল্প নির্ভর দেশ থেকে তারা আমাদেরকে কৃষি নির্ভর দেশে পরিণত করলো। আমরা এখানে সিল্ক প্রোডাকশন করতাম, তারা বললো সিল্ক প্রোডাকশন করা যাবে না। তুমি কি প্রোডাকশন করবা? তুমি রেশম চাষ করবা, কাপড় তৈরি করবা না, সুতা তৈরি করবা, খালি কাঁচামালটা তুমি তৈরি করবা। আর ওইটা আমি নিয়ে যাবো কোথায়? ব্রিটেনে আমি কাপড় তৈরি করব, কাপড় তৈরি করে সারা পৃথিবীতে আমি সাপ্লাই দেবো। সুতরাং আমরা কাঁচামাল নির্ভর মানে কৃষি নির্ভর একটা জাতিতে পরিণত হইলাম, বুঝা গেছে? এটা নিয়ে আপনারা যদি আমার দাসী ব্যবস্থা বইটা পড়েন, ওখানে কিছু আলোচনা আছে এই কিভাবে আমরা একটা শিল্প নির্ভর দেশ থেকে কিভাবে আমরা কৃষি নির্ভর দেশে পরিণত হইলাম, এটা নিয়ে আলোচনা আছে। এবং তারা আরও একটা যে কাজটা করছে, তারা প্রথমে বললাম শিক্ষা ব্যবস্থা ধ্বংস, তারা আমাদের অর্থ ব্যবস্থা, শিল্প ব্যবস্থা ধ্বংস করছে, তারা আমাদের অর্থনীতিকে একদম শেষ করে দিচ্ছে। আপনারা বিখ্যাত বেঙ্গল ফেমিনের নাম শুনবেন, 76-এর মন্বন্তর, কত মন্বন্তর? 76-এর মন্বন্তর, 1176 সাল। তারপর হচ্ছে দ্য বেঙ্গল ফেমিন। এরকম ব্রিটিশদের 190 বছরে এই বাংলা এলাকায় 4 কোটি মানুষ, কয় কোটি? 4 কোটি মানুষ শুধু মারা গেছে না খেয়ে। অথচ যেই বাংলা ইন্ডিয়া সবচেয়ে বেশি জিডিপি প্রোডাকশন করতো সারা ওয়ার্ল্ডে, ইন্ডিয়ার মধ্যেও সবচেয়ে বেশি জিডিপি প্রোডাকশন করতো বাংলাদেশ। গোলা ভরা ধান, গোয়াল ভরা গুণ, পুকুর ভরা মাছ। হ্যাঁ, এবং আমরা মুম্বাইয়ের মারওয়ারি ব্যবসায়ীদের নাম শুনছি। এটা শুনছেন আপনারা নাম? বম্বের কিছু মানে উচ্চবর্ণের হিন্দু ব্যবসায়ী ছিল, তারা বাংলাদেশ থেকে চাল নিয়ে যেত বড় বড় নৌকায় করে। এগুলো আমরা গল্প শুনছি দাদুদের কাছে। হ্যাঁ, বড় বড় বিশাল বড় বড় কি নৌকা বলতে এগুলোকে?
পানসি নৌকা, বজরা নৌকা, এসব নৌকায় করে চাল নিয়ে চলে যেত মুম্বাই নদীপথে, এরকম এগুলো হয়েছে এক সময়। তারপরে তারা আমাদের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করলো, তারা আমাদের কৃষি ব্যবস্থাকে ধ্বংস করে দিল। কৃষি ব্যবস্থা আপনারা নীল চাষের নাম শুনছেন, নীল চাষ, হ্যাঁ, তারা ওই কিছু ঋণ দিত, দাদন নামে একটা ঋণ দিত, এটা কৃষক নীল চাষ করতো, পরে তারা পুরো নীলকুঠি, বিভিন্ন জায়গায় নীলকুঠি অত্যাচার করা হতো নীলকুঠিতে। এবং নীলের প্রবলেম হচ্ছে নীল যে জমিতে চাষ করা হবে ওই জমিতে পরের বছর আর কোনো ফসল হবে না, মানে মাটির সমস্ত টেনে নেয়, কি বলে এটাকে, মাটির যে পুষ্টি, মাটির যে নিউট্রিয়েন্টগুলো টেনে নেয়। এবং এর ফলে যেটা হলো, এই যে ক্রমাগত দুর্ভিক্ষ, 190 বছরে প্রায় 40টার মতো দুর্ভিক্ষ, সেখানে 4 কোটি মানুষ মারা গেছে। 4 কোটি মানুষ ছিল, কয় কোটি মানুষ, কয় কোটি ছিল? 71 সালে মানুষ ছিল 7 কোটি, নাকি 7.5 কোটি বাঙালিকে দাবায় রাখতে পারবা না, 7.5 কোটি মানুষ ছিল 71 সালে। তাহলে ব্রিটিশ পিরিয়ডে মানুষ ছিল অল্প, তাহলে 190 বছরে প্রায় 4 কোটি মানুষ মারা গেছে সেই সময়। এখন অভাবে একজন জিজ্ঞেস করছে আমাকে, ভাই আমাদের নীতি নৈতিকতা নষ্ট হলো কীভাবে? আমরা যে স্বার্থপর একটা জাতিতে পরিণত হইলাম, এটা কিভাবে আমরা হইলাম? এইভাবে হয়, যখন আমি দেখতেছি যে আমার দাদা মারা গেছে, হ্যাঁ, না খেয়ে মারা গেছে, আমার বাপ মারা গেছে, আমার সন্তান মরে যাচ্ছে, এবং এর ফলে কি হতো, প্রচুর লুটপাট হতো ওই সময়। যার বাসায় চাল আছে শুনলে লুটপাট হতো, এগুলো গল্প আমরা শুনছি। কারো বাসায় চালের মজুদ আছে, লুটপাট হতো। ক্ষুধা, কি করবে মানুষ, না খেয়ে মারা যাচ্ছে সবাই। তো এইভাবে 190 বছর একটা লম্বা পিরিয়ড। আপনি যদি 190 বছর না খেয়ে থাকেন কয়েক প্রজন্মে, আপনার নীতি নৈতিকতা এমনি শেষ হয়ে যায়। আপনি ক্ষুধার কাছে কতক্ষণ আপনি নিজের নৈতিকতা বজায় রাখবেন? সম্ভব নাকি? সুতরাং এইভাবে আমাদের মধ্যে আমরা একসময় এটা বুঝতে হলে বুঝতে হবে। আমি এটা বই লেখা শুরু করছিলাম যে নৈতিকতা ধ্বংসের ইতিহাস। সেইখানে আমি কিছু তথ্য পাইলাম যে জাহাঙ্গীরের আমলে যে ব্রিটিশ পর্যটকরা এই দেশে আসছে, তাদের রিপোর্ট হচ্ছে বাংলাদেশিরা এত অতিথিপরায়ণ আর এত ভালো, এত মানে কি বলা যায়, এত সুন্দর রিপোর্ট, পজিটিভ রিপোর্ট, ঠিক আছে। আর ব্রিটিশ আমলে যারা আসছে, ব্রিটিশরা যখন শাসন করতেছে সেই সময় যারা আসছে, তাদের সব নেগেটিভ রিপোর্ট, যে এরা খুব খারাপ। এরা বরিশালের এক ডেপুটি ম্যাজিস্ট্রেট ইংরেজ, তার ইসের মধ্যে, আত্মজীবনীর মধ্যে সে লিখতেছে যে বরিশালের মানুষ এত খারাপ। বরিশালে কেউ আছেন? ব্রিটিশরা লিখতেছে, আমরা এগুলো মনে করি না, তাই না? আমাদের ধর্মে, ইসলামে এগুলো নিষেধ, এই ধরনের কোনো প্রিডিসপোজিশন এগুলো আলোচনা করা নিষেধ। ওরা লিখতেছে, ও হলো বরিশালের ডেপুটি ম্যাজিস্ট্রেট, বুঝছে? সে লিখতেছে বরিশালের লোক এত খারাপ যে ওরা গ্রাম থেকে শহরে আসে, শহরে এসে তুমি কি করছো শহরে এসে, বলো। শহরে এসে আমি এটা কিনছি, ওটা কিনছি, সেটা কিনছি, এগুলো বিক্রি করছি, গ্রাম থেকে যেগুলো আনছি সেগুলো বিক্রি করছি, শহর থেকে এইগুলো আমি কিনছি, আসার সময় চাচার নামে একটা মামলা করে দিয়ে আসছি। মানে এটা তার মামলা করাটা তার উদ্দেশ্য ছিল না, ঠিক আছে, শহরে আসছি অতএব একটা মামলা করে রেখে যাই, ব্যাপারটা হচ্ছে এটা। তো এইভাবে আমাদের পুরো বাংলাদেশের সবারই আসলে স্বভাব নষ্ট। আমি কুষ্টিয়ার লোক এত বেশি কথা বলে আর ফালতু কথা বলে, এটা আমার দেখলে বোঝা যাচ্ছে না যে এই লোক একটা মাইক পাইছে, এখন যত ইচ্ছা ফালতু কথা বলতেছে। কুষ্টিয়ার লোক প্রচুর কথা বলে, ফালতু কথা বলে, আজারে কথা বলতে থাকে। যাই হোক, তোমার কথা হচ্ছে এটা যে আমাদের সব ধ্বংস হয়ে গেছে। আমাদের মুসলমানদের যা যা ছিল, আমাদের ঐতিহ্য, আমাদের ধন সম্পদ, আমাদের শিক্ষা, হ্যাঁ। এবং আওরঙ্গজেবের কন্যার জাইবুন্নেসা, উনি কিন্তু তাফসির লিখছে, জানেন এটা আপনারা? আওরঙ্গজেবের মেয়ের লেখা তাফসির আছে, জাইবুত তাফসির বইটার নাম। তো ওই আওরঙ্গজেবের মেয়ে, ওর কি কি পাঠ্য ছিল সেই পাঠ্যের একটা লিস্ট আছে, যেমন জ্যোতির্বিদ্যা, কৃষিবিদ্যা, এরকম বিভিন্ন, হ্যাঁ, আধুনিক জ্ঞান বিজ্ঞানের কথা আছে, টেকনোলজি, বিভিন্ন জিনিস এগুলো পড়তো, অঙ্কশাস্ত্র পড়তেন এগুলা। তো আমাদের এই সময়কার শিক্ষা ব্যবস্থা, এটা নিয়ে ইমরান রাহেমের ভালো ভালো লেখা আছে যে মুসলমানদের শিক্ষা ব্যবস্থাটা কেমন ছিল। মুসলমানদের শিক্ষা ব্যবস্থা এগুলো সব ছিল, কৃষিবিদ্যা, তারপর সমরাস্ত্র বিদ্যা, সমরবিদ্যা, তারপর এগুলো সব ছিল, জ্যোতির্বিদ্যা, অঙ্কশাস্ত্র, এগুলো সব ছিল। তো যাই হোক, মোট কথা এটা যে আমাদের এরকম একটা কলোনিয়াল পিরিয়ডে এরকম একটা ট্রানজিশনের মধ্য দিয়ে আমরা গেছি, এবং আমাদের 1835 সালে তারা আমাদেরকে একটা নতুন শিক্ষা ব্যবস্থা দিল। এবং শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আপনারা জানেন যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে মানুষের, এটা যে কোনো শিক্ষা ব্যবস্থা ইজ ইনডক্ট্রিনেশন, তার মধ্যে কিছু ডক্ট্রিন পুশ করা হয়, কিছু চিন্তা ভাবনা তার মধ্যে দিয়ে দেওয়া হয়। আমরা ছোটোবেলা থেকে অনেক চিন্তাভাবনা নিয়ে বড় হয়েছি, হ্যাঁ। আমরা ছোটোবেলা থেকে চিন্তাভাবনা নিয়ে বড় হয়েছি যে
মিঠু, ও মিঠু, একটা পোলায় যা করবার পারে একটা মাইয়াও তা করবার পারে, তাই না? এইগুলো আমরা শুনছি না, আমাদের মগজের মধ্যে বসে আছে না এটা? হ্যাঁ, দেখা গেল যে একটা ছেলের ট্রাক্টর স্টার্ট দিতে পারতেছে না, মিনা এসে ট্রাক্টরটা স্টার্ট দিয়ে দিল, ট্রেন লাইন থেকে সে ট্রাক্টরটা বের হয়ে চলে আসলো, বেঁচে গেল সবাই। তো এই যে মানে অনেকগুলো প্রশ্ন আমার কাছে আসছে, বোনদের অনেক প্রশ্ন আসছে বোনদের। তো এইগুলো জিনিসগুলো আসলে আমাদের ছোটবেলা থেকে পড়াশোনার মধ্যে, নাটক সিনেমার মধ্যে, মিনার কার্টুনের মধ্যে কিছু বিষয় আমার মাথার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিছু বিষয় আমাকে ইন্ডক্ট্রিনেট করা হয়েছে। আমি ছোটবেলা থেকে শিখতেছি, এমনকি বাপ মাও এরকম বলে, মেয়েকে বলতেছে যে তোকে তো আমি মেয়ের মতো বড় করি নাই, তোকে আমি ছেলের মতো বড় করছি, বলে কি না? অনেক অনেক বাবা মাকে বলে যে, এবং ছোটবেলা থেকেই একটা এরকম একটা ট্রেন্ড নিয়ে আমরা বড় হই, যে একটা মেয়ে যা করতে পারে একটা ছেলেও তাই করতে পারে, একটা ছেলে যা করতে পারে একটা মেয়েও তাই করতে পারে। এটা হয়তো আমি সামনে আলোচনা করবো, বাট আশ্চর্যজনকভাবে গত 20 বছরে আমাদের যে নিউরোসায়েন্সের যে স্টাডি, নিউরোসায়েন্সের বিশেষ করে সিটি স্ক্যান মেশিন আবিষ্কারের পর, নিউরোসায়েন্সের যত গবেষণা হয়েছে, সমস্ত গবেষণাগুলোতে দেখা যাচ্ছে যে ছেলে আর মেয়ে একদম ভিন্ন, তাদের চিন্তা চেতনা ভিন্ন, তাদের ইমোশনাল রেসপন্স ভিন্ন, তাদের ব্রেনের ম্যাপিং ভিন্ন, তাদের চাহিদা ভিন্ন, তাদের শখ ভিন্ন, সব কিছু ভিন্ন। অথচ একটা সময় কিন্তু তারা আমাদেরকে এটা খাওয়াইছে যে ছেলে আর মেয়ে সমান। এবং এই খাদ্য খেয়ে কত মেয়ের যে পেট নষ্ট হয়েছে, এবং তারা তাদের স্বাস্থ্যকে নষ্ট করছে। স্বাস্থ্য নষ্ট হয়, মেয়েদের শরীর নষ্ট হয়। এখন আমরা ডাক্তারি পড়তে এসে আমরা এখন এটা বুঝতে পারি যে যে অসুখগুলো আগে ছেলেদের হতো সেগুলো এখন মেয়েদের বেশি হয়। স্ট্রেস, মানসিক চাপ, এখান থেকে যে অসুখগুলো হয় সব মেয়েদের বেশি। মানসিক চাপ থেকে যত মানসিক অসুখ হবে, শরীরের অসুখ হবে, রিমোটাল আর্থ্রাইটিস থেকে শুরু করে এই যে কোমরের ব্যথা আছে, কিছু বিভিন্ন যে অসুখগুলো আছে, এগুলো সব মেয়েদের বেশি। অটো ইমিউন ডিজিজ বলি আমরা এগুলোকে, মানে নিজের শরীরে নিজের শত্রু। আমাদের শরীরে আপনারা জানেন না, ওই যে সৈন্যবাহিনী আছে, শ্বেত রক্তকণিকা, নাকি? যাদের বায়োলজি ছিল ইন্টারে আপনারা বুঝতে পারবেন। শ্বেত রক্তকণিকা এর হচ্ছে আমাদের বডির আর্মি। এই আর্মি আমার নিজেরই শরীরের একটা কিছুকে সে শত্রু হিসেবে আইডেন্টিফাই করে ওইটাকে সে অ্যাটাক করে আস্তে আস্তে সব কিছু ক্ষয় করতে থাকে। হ্যাঁ, আস্তে আস্তে তার কিডনি নষ্ট করে, কখনো হার্টকে নষ্ট করে, কখনো এই হাড্ডিগুড্ডিকে নষ্ট করে, জয়েন্টকে নষ্ট করে, নিজের শরীর নিজেকে অ্যাটাক করে। এটা কখন হয়? যখন আমরা মানসিক চাপে থাকি, মেন্টাল স্ট্রেস, ফিজিক্যাল স্ট্রেস। আপনি একটা মেয়েদের শরীরের যে ইস্ট্রোজেন হরমোন আছে, মেয়েরা শুনতেছে? আচ্ছা, মেয়েদের শরীরে যে ইস্ট্রোজেন হরমোনটা আছে, এই হরমোনটা মানসিক চাপ যখন হবে, এই চাপের যে খারাপ দিকগুলা, এইগুলাকে এই হরমোনটা আরও বাড়ায় দেয়। বোঝা গেল? ইস্ট্রোজেন হরমোনটা। আর পুরুষের আছে কি? টেস্টোস্টেরন হরমোন। এই হরমোনটার কাজ কি? স্ট্রেসের যে লক্ষণগুলা, টেস্টোস্টেরন সেটাকে আরও কমায় দেয়। এই জন্য একটা পুরুষকে যদি সারাদিন গাধার মতো খাটানো হয়, মানে পুরুষ বেসিক্যালি খাটার জন্যই তৈরি। বোঝা গেছে? এটাকে আপনি যত গরুর মতো খাটাবেন ও খাটতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ, এই জন্য আমি বলবো যে মানে বুদ্ধিমতী মেয়ে হলো সে যে স্বামী, মানে সে নিজে যেটা ইনকাম করতো ওটা স্বামীকে দিয়ে করায়, যে তুমি করো। বোঝা গেল? নিজে। মেয়েদের হচ্ছে কি, ওরা হলো কমনই, তাদের শরীর নাজুক, অল্পতে অনেক বেশি সাড়া দেয়, অনেক বেশি রিয়াক্ট করে। হ্যাঁ, যার কারণে তাদেরকে এভাবে আল্লাহ তাআলা তৈরি করছে যে তারা দে নিড রেস্ট। তাদেরকে মাসে একটা সময় রেস্ট দিতে হয়। তাদের মানে তাকে কম স্ট্রেস দিতে হবে। বেশি স্ট্রেস যদি তাকে আপনি দেন, সে অসুস্থ হয়ে পড়বে, তার শরীরে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ প্রকাশ পেতে থাকবে। একটা সময় পুরুষদের হার্ট ডিজিজ থেকে শুরু করে নিয়ে হাইপার টেনশন, মানে এই যে প্রেশারের যে অসুখগুলো আছে, মানে এগুলো বেশি হতো, এখন মেয়েদের বাড়তেছে এগুলা। এবং এটার পিছনে কারণ বলতেছে যারা স্কলার, তারা বলতেছে যে এটার পিছনে কারণ হচ্ছে মেয়েদের একটা ডুয়াল রোল প্লে করতে হয়। এটা এখনকার মেয়েরা বুঝবে না, একটা বাচ্চা হওয়ার পর বুঝবে। ডুয়াল রোল প্লে করতে হয়। যখন সে অফিসে থাকে তখন মনটা করে থাকে বাচ্চার কাছে। বাচ্চার সাথে মায়ের যে কানেকশন, এটা শুধু মেন্টাল বন্ডিং না, এটা ফিজিক্যাল বন্ডিং। বাচ্চার সাথে বাচ্চা যখন হয়, একটা মেয়ের যখন, এগুলো জানা থাকা দরকার, ছেলে মেয়ে সবারই জানা থাকা দরকার। বাচ্চা যখন হয় তখন ওই যে জরায়ু যে চাপ দেয় বাচ্চাকে বের করার জন্য, এই প্রত্যেক চাপে চাপে আমাদের ব্রেন থেকে একটা কেমিক্যাল হরমোন বের হয়, অক্সিটোসিন। মানে ঝড়ের মতো, বানের মতো, হ্যাঁ, এই হরমোন বেরোতে থাকে, বের হয়, চাপ বাড়ায়। ওর কাজ চাপ বাড়ানো, আবার চাপ বাড়লে আরও বেশি বের হবে, মানে একটা চক্রের মতো। এবং এর ফলে এই যে কষ্ট, মানে অক্সিটোসিন হরমোনটা হচ্ছে
সমস্ত ডুয়েল বন্ডিং তৈরি করে। ডুয়েল বন্ডিং বুঝতেছেন তো? ডুয়েল বন্ডিং, স্বামী স্ত্রী ভালোবাসা সম্পর্ক, মা সন্তানের সম্পর্ক, এগুলো সব হচ্ছে এই হরমোনটার কারণে হয়। তো সন্তানের সাথে মায়ের বাচ্চার কান্না শুনলে বাপ নাক ডেকে ঘুমাচ্ছে, কারণ টেস্টোস্টেরন হরমোনটা হচ্ছে বাচ্চা পালার এগেনস্টে। বোঝা গেছে? এই জন্য দেখবেন বাঘসিংহরা মাঝে মধ্যে বাচ্চা কাচ্চা খেয়ে ফেলে। আমরা সভ্য মানুষ তো, আপনার খাইতে পারি না, বাঘসিংহ মাঝে মধ্যে বাচ্চা কাচ্চা খেয়ে ফেলে। আর বাবা হায়েস্ট সন্তানকে কোলে নিয়ে একটু নাচাবে, একটু খেলবে। হ্যাঁ, ওই কিছু ভিডিও দেখা যায় মাঝে মধ্যে যে মা যখন বাসায় থাকে না তখন বাপরা বাচ্চা কাচ্চা নিয়ে কী করে। আসলে কিছু ভিডিও আছে, হ্যাঁ, ছুড়ে দিচ্ছে, কি করতেছে, ওই খেলতেছে দুজন মিলে, বাচ্চাকে জোরে দিয়ে বিলিয়ার্ডের মতো খেলা করতেছে। তো বাবারা বাচ্চাদেরকে নিয়ে বড় যোগ খেলতে পারে, কিন্তু মায়ের সাথে সম্পর্ক হচ্ছে হরমোনের সম্পর্ক। বাচ্চা যখন কাঁদে তখন মায়ের ওই অক্সিটোসিন হরমোন রেসপন্স করে, মা তখন আধা পাগল হয়ে যায়। হ্যাঁ, মানে আমার বাচ্চা কাঁদতেছে। দেখবেন যে এগুলো আমাদের এবং অন্যান্য পশুর বডি বায়োলজি কাছাকাছি। আপনাদের বিরক্ত লাগতেছে এগুলো আজ কথাবার্তা শুনতে? বডি বায়োলজি কাছাকাছি। আপনি দেখবেন যে কুকুরের যখন বাচ্চা হয়, ওর আশেপাশে গেলে মা কিন্তু কামড় দিয়ে দেয়। হ্যাঁ, কেউ কামড় খাইছেন নাকি? কুকুরের বাচ্চা ছেনতে গিয়ে কামড় খেয়ে চলে আসে, প্রায়ই দেখা প্রত্যেকের সময় দেখা যায় দুজন কামড় খেয়ে বসে আছে। মানে মা ওই সময় পাগল লাগে। মায়ের সাথে সন্তানের সম্পর্কটা ফিজিক্যাল, মানে শরীরের সম্পর্ক। বোঝা গেছে? যার কারণে বাচ্চা এক পাশ থেকে আরেক পাশে ফিরলেও মার ঘুম ভেঙে যায়, বাপের কিন্তু ভাঙে না। বাপ তো একদম ঘুমাচ্ছে, হাত পাঁচ খাইতে চার হচ্ছে, নান পেয়ে ঘুমাচ্ছে, বাপ ভর্তির পাবে না এগুলো। তো যার কারণে আমি এটা বলতে চাচ্ছিলাম যে আসলে আমাদেরকে এমন কিছু জিনিস গেলানো হয়েছে যে জিনিসগুলো আসলে বাস্তবতার সাথে এটার কোনো সম্পর্ক নাই, একদমই নাই সম্পর্ক। এবং এই জিনিসগুলো গেলার কারণে আমাদের ক্ষতিগ্রস্ত কী হয়েছে? আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত হয়, আমাদের শিশুরা ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, এটা হয়তো সামনে আরও আমি বিস্তারিত হয়তো আপনারা বুঝতে পারবেন যদি আমি আরও আলোচনা করার সুযোগ পাই। তো মোট কথা, এই যে কলোনিয়াল পিরিয়ড, এই পিরিয়ডের মধ্যে, কলোনিয়াল যে সময়টা, এই সময়ের মধ্যে এই যে পশ্চিমারা, যে যারা কাফের যে সমস্ত জাতিগুলো, তারা আমাদেরকে শাসন করছে এবং তারা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এমন জিনিস তারা শেখাইছে যেটা আমাদের দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করে ফেলছে। বোঝা গেল? যেমন ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থা যিনি প্রণয়ন করছেন লর্ড মেকলে, তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এই শিক্ষা ব্যবস্থার দ্বারা কী চাচ্ছেন, আপনার উদ্দেশ্যটা কী? উনি বলতেছেন, এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা এমন কিছু ইন্টারপ্রেটার তৈরি করতে চাই যারা আমাদের এবং নেটিভদের মধ্যে কানেকশন হবে। ব্রিটিশ শাসক এবং নেটিভ তাদের মধ্যে কানেকশন হিসেবে কাজ করবে এবং তারা গায়ের চামড়া হবে বাদামি, কিন্তু তাদের মন মগজ রুচি পছন্দ হবে ইংরেজ। তাহলে বোঝা গেল? এবং ঠিক এটা হয়েছে। কি হয়েছে দেখেন, 1803 সালে যখন, তখনও শিক্ষা ব্যবস্থা আমাদের ফার্সি শিক্ষা ব্যবস্থা আছে, 1803 সালে, তখন চেঞ্জ হয় নাই। তখন মাদ্রাজের একজন গভর্নর ছিল, তার নাম থমাস মুনরো। এই ভদ্রলোককে কোম্পানির যারা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা মেইন সিলেক্ট কমিটির মিটিং, সেইখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কী অবস্থা থমাস, আমাদের প্রোডাক্ট কেমন সেল হচ্ছে ইন্ডিয়াতে, বলো তোমার মাদ্রাজে আমাদের প্রোডাক্ট কেমন সেল হইতেছে। তো ও বলতেছে যে দেখেন, আমাদের প্রোডাক্টের সেল খুব কম, এবং আপনারা যদি ভর্তুকিও দেন, লসেও বিক্রি করেন মাল, তবু আপনাদের সেল বাড়বে না। বলছে কেন এটা বাড়বে না? বলছে দেখেন, আপনাদের প্রোডাক্ট ওদের দরকারই নাই, আপনাদের প্রোডাক্ট আপনি বেচতেছেন ডাইনিং টেবিল, ওরা খায় মাটিতে বসে। হ্যাঁ, আপনি বেচতেছেন, এরকম কয়েকটা উদাহরণ দিছে। হ্যাঁ, যে আপনি আপনার ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে শার্ট, এরা পরে লম্বা জামা। সো আপনার প্রোডাক্ট ওরা কিনবে না। কি করতে হবে তাহলে? ওদের রুচিটাকে চেঞ্জ করে দিতে হবে। কি চেঞ্জ করতে হবে? রুচি। ওদের যদি রুচিটা চেঞ্জ করা যায়, ওরা যদি পাঞ্জাবি রেখে শার্ট পরা শুরু করে, তাহলে আপনার প্রোডাক্ট সেল হবে। ওরা যদি মাটিতে না বসে ডাইনিং টেবিলে বসে খাওয়া শুরু করে, তাহলে আপনাদের প্রোডাক্টগুলো সেল হবে, নাহলে তো সেল হবে না। ঠিক এইটাকে অনুসরণ করে ওরা শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করলো, এবং ঠিক 1 বছর পরের যে স্ট্যাটিস্টিক্স, সেখানে দেখা গেছে 20 লক্ষ, এভাবে লিখছে যে 20 লক্ষ ইউরোপিয়ানাইজড ইন্ডিয়ানের জন্য এত হাজার কোটি টাকার প্রোডাক্ট ইংল্যান্ড থেকে আমদানি করা হয়েছে। তার মানে 100 বছরের মাথায় কতজন তৈরি হয়ে গেল? 20 লক্ষ লোকের কিন্তু রুচি চেঞ্জ হয়ে গেছে। তারা এখন ওদের মতো পোশাক পরে, ওদের মতো খায়, ওদের মতো খাবার দাবার খাচ্ছে। বোঝা গেল? রুচি চেঞ্জ হয়ে গেছে।
তো এইভাবে তারা মুসলিম বিশ্বে আমাদের রুচিকে পরিবর্তন করে দিল। এবং এর ফলে কি হলো, এর ফলে সফলতা কাকে বলে ব্রিটিশরা একরকম শেখাবে, ইসলামের কথা আরেকটা, নাকি? ইসলাম বলতেছে সফলতা হচ্ছে তুমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করলা, ওয়াহুয়া ফাউজুল আযীম, এটা চূড়ান্ত সফলতা, মহা সফলতা। জাহান্নাম থেকে বেঁচে যদি জান্নাতে যেতে পারো, সফলতা। আর ব্রিটিশরা আমাদেরকে শেখাইছে সফলতা হচ্ছে দুনিয়াতে ভোগ করা। হ্যাঁ, কেন? এর কারণটা কি বলেন তো দেখি। কারণটা হচ্ছে ইউরোপ নিজে একটা পরিস্থিতির মধ্য দিয়ে গেছে একটা সময়। ওদের যে খ্রিস্ট ধর্ম, এটা ওদের উপরে এত জুলুম আর নির্যাতন, ভয়াবহ অবস্থা। এটা আপনারা আমার অবাধ্যতার ইতিহাস বইটা পড়লে আপনারা কিছুটা আঁচ করতে পারবেন। কেউ পড়ছেন অবাধ্যতার ইতিহাস বইটা? অনেকে পড়ছে, দেখা যাচ্ছে। এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে ইউরোপ তো একসময় খ্রিস্টান ছিল, তাহলে খ্রিস্টান থেকে ইউরোপ নাস্তিক হলো কীভাবে? ওদের সবখানে খ্রিস্ট ধর্ম ছিল, কিন্তু এই খ্রিস্ট ধর্মটা ওদের উপরে কিছু ইনস্টিটিউশনালাইজড জুলুম করছে, বুঝতে পারছেন? ওদের উপরে একটা জুলুম চালাইছে, প্রায় 80,000 মেয়েকে ডাইনি বলে পুরাই মারছে। তারপর হচ্ছে উইচ হান্ট, এটার নাম ছিল উইচ হান্ট। তারপর নন খ্রিস্টানদের উপরে ইনকুইজিশন নামে একটা আদালত ছিল ওদের। ইনকুইজিশন নামে একটা আদালতের মাধ্যমে লক্ষ লক্ষ নন খ্রিস্টিয়ান পিপল, মুসলমান, ইহুদি, হ্যাঁ, অন্যান্য যারা খ্রিস্ট ধর্মের, ওদের বাইবেলের কনসেপ্ট পুরোপুরি বিশ্বাস করতো না, অন্য কিছু বলতো, যেমন বিজ্ঞানীদেরকে, ব্রুনোকে পুরাই মারছে, গ্যালিলিওকে জেল দিয়েছিল, পরে গ্যালিলিও হাত পায়ে ধরে মাপছে, কোনো মতো বাঁচছে। তো এইরকম এই কাজগুলো ওরা করতো, যারা ওদের যে চার্চ যে একটা ইনস্টিটিউশন, প্যারালাল ইনস্টিটিউশন, চার্চ এবং রাষ্ট্র, চার্চ এবং রাজা, প্যারালাল ইনস্টিটিউশন। রাজার যেরকম জমিদার টমিদার আছে, চার্চেরও ব্রাঞ্চ আছে, বোঝা গেছে? রাজাও কর আরোপ করতো, চার্চও বিভিন্ন ধরনের কর আরোপ করতো। হ্যাঁ, এই ক্রিসমাস ভাতা, তারপর হচ্ছে কি বিভিন্ন রকম বিভিন্ন নামে বিভিন্ন ধরনের ট্যাক্স নিত। মানুষ কত ট্যাক্স দেবে? মানুষের একদম অত্যাচার, নির্যাতনে অসহ্য হয়ে গেছে একেবারে। তারপর হচ্ছে মুসলমানদের সাথে 1095 সাল থেকে শুরু করে 1100 সাল পর্যন্ত 150 বছরে 12টা যুদ্ধ করছে। কতগুলা? 12টা যুদ্ধ করছে চার্চ। হ্যাঁ, চার্চ কী করতো? যারা ওই সময় তো এই সৈন্যবাহিনী ছিল না, ওই সময় কী হতো, এই যারা খেতে কাম করতেছে এগুলোর যুদ্ধে নিয়ে চলে গেল, এই যারা স্বর্ণকালে কাজ করে এগুলো, যারা কর্মজীবী মানুষ, এদেরকে যুদ্ধে নিয়ে যেত। এর ফলে ইউরোপের ইকোনমি একদম শেষ হয়ে গেছে। যারা প্রডিউসার তারাই তো যুদ্ধ করতে গিয়ে মরে গেছে। মুসলমানদের সাথে 12টা যুদ্ধ করছে, তার মধ্যে একটা জিতছে, বাকি সবগুলো হারছে। একটা যুদ্ধ করছে শিশুদের নিয়ে, ওটার নাম শিশুদের ক্রুসেড। ছোটো ছোটো সব বাচ্চাদেরকে নিয়ে বের করছে, ওই বাচ্চারা যুদ্ধ করতে আসার আগে রাস্তায় মরে গেছে সব অধিকাংশ। একবার যুদ্ধ করছে নিজেদের সাথে নিজেরা, ওই সব রোমান ক্যাথলিকরা আসছে, সামনে পড়ছে হচ্ছে আপনার অর্থোডক্স খ্রিস্টান যারা, আরেক গ্রুপ, ওদের শহর, ওই শহর লুটপাট করে সবার বাড়ি চলে গেছে। তো এই সমস্ত কাহিনী মানুষ কতদিন সহ্য করবে বলে? শেষ পর্যন্ত ওদের যারা দার্শনিক তারা চিন্তা করলো যে এই ধর্মকে বের করে দিতে হবে। সমস্ত অনিষ্টের মূল হচ্ছে ধর্ম, অতএব এই খ্রিস্ট ধর্মকে আমাদের রাষ্ট্র থেকে বের করতে হবে, সমাজ থেকে বের করতে হবে, অর্থনীতি থেকে বের করতে হবে, পরিবার থেকে বের করতে হবে। শুধু ব্যক্তিগত জীবনে ধর্ম পালন করবা, ধর্ম যার ধর্মকে সবখান থেকে বের করে শুধু ব্যক্তিগত লাইফ, এর মধ্যে ধর্ম সীমাবদ্ধ থাকবে। যেখানে সেখানে আপনি ধর্মের কথা বলবেন না, সবখানে ধর্ম টেনে আনবেন না, বুঝা গেল? বলে না, শুনি তো প্রায় আমরা, কাউকে একটু নসিহত করতে গেলে বলে যে ভাই ডোন্ট জাজ মি, কি ডোন্ট জাজ মি, যার ধর্ম শেষে পালন করবে, তুমি বলার কে? তাহলে এই যে কথাগুলো কিন্তু ওইখান থেকে আসছে, ইউরোপ থেকে আসছে। এরপরে কি হলো, ইউরোপ তখন চিন্তা করলো যে আমাদেরকে এখন একটা ফরম্যাটে যেতে হবে যেখানে ধর্মটা সবখান থেকে ধর্মকে ক্যান্সেল করতে হবে। এই ফরম্যাটের নাম হচ্ছে সেকুলারিজম। কি? সেকুলারিজম শব্দের অর্থ হচ্ছে নির্ধর্মীকরণ। সেকুলার মানে ইহজাগতিকতা, মানে আমরা সব ইহজাগতিক, এটুকুর মধ্যে আমি সীমাবদ্ধ থাকবো। আমার রাষ্ট্রের জন্য কি ভালো হবে, কি খারাপ হবে, কি আইন টাইন করবো, এই ইহজাগতিক বেনিফিটের দিকে তাকায়। কারণ সফলতা কি? ইহজগতে ভালো থাকা, এটাই সফলতা। সুতরাং প্রত্যেকটা মানুষকে ইহজগতে যেন সে সুখ করতে পারে, গ্রেটেস্ট গুড ফর গ্রেটেস্ট পিপল, গ্রেটেস্ট নাম্বার অফ পিপল, মানে সর্বোচ্চ সংখ্যক মানুষ কিভাবে সর্বোচ্চ সংখ্যক ভোগ করতে পারে, সবচেয়ে ভালো থাকতে পারে, এটা হচ্ছে তারা চিন্তা করলো যে এভাবে আমাদের দেশ চলবে, এভাবে আমাদের আইন চলবে, এভাবে আমাদের সমাজ চলবে, কোনো ধর্ম দিয়ে চলবে না, বুঝা গেছে? তো ইউরোপ তখন আমাদেরকে যখন তারা শাসন করলো, তখন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এই জিনিসগুলোকে চাপাই দিল। আমাদের আইনকে তারা ইউরোপিয়ান আইন করে ফেললো, আমাদের শিক্ষা ব্যবস্থাকে মধ্যে তারা এই জিনিসগুলো ঢুকাই দিল, আমাদের অর্থ ব্যবস্থা, আমাদের বিচার ব্যবস্থা সবখানে ইসলামকে বের করে দিল, দিয়ে তাদের যে সেকুলার, তাদের যে নির্ধর্মী
ইহজাগতিক যে চিন্তা চেতনাগুলো এইগুলোকে তারা ঢুকাবে। এবার বুঝতে পারছেন? এইভাবে করে তারা আমাদের মুসলমানদেরকে, তারা আমাদের যে ইসলাম ছিল এখান থেকে। এখন আপনি আমাকে বলেন যে খ্রিস্টান ধর্ম ইউরোপে যে কাহিনীগুলো ঘটাইছে, একই কাহিনীকে মুসলমান বিশ্বে ইসলাম ঘটাইছে? যেই সময় তারা বলতেছে আমাদের অন্ধকার যুগ, আমরা খ্রিস্টানদের খ্রিস্টবাদ বা চার্চের দ্বারা আমরা শাসিত হচ্ছি, অন্ধকার যুগ, এই সময় মুসলমানরা কি অন্ধকার যুগ না আলোর যুগ? তখন হচ্ছে মুসলমানরা সবচাইতে বড় সাম্রাজ্যের মালিক, সেখানে মুসলমানদের জ্ঞান বিজ্ঞান, হ্যাঁ, সেখানে বাইতুল হিকমা, সেখানে বিভিন্ন দেশের স্কলাররা আসতেছে, পড়তেছে। কর্ডোবা ইউনিভার্সিটি, গ্রানাডা ইউনিভার্সিটি, হ্যাঁ, কর্ডোবা শহর তখন পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর। মানে এই একটা অবস্থা তখন মুসলমান বিশ্বে। তাহলে ওরা যে খ্রিস্ট ধর্মের দ্বারা আক্রান্ত হয়ে ওরা যে সিদ্ধান্তগুলো নিল, একই সিদ্ধান্ত যদি মুসলমানদের উপর চাপায়, তাহলে ক্ষতিকার আর লাভকার? ওরা গলা থেকে খুলে ফেলছে শিকল, আর আমাকে গলা থেকে খুলে ফেলতে হলো মালা। ওরা মাথা থেকে খুলে ফেলছে জোয়াল, আর আমাদেরকে মাথা থেকে নামাইতে হলো মুগুট। বোঝা গেছে? আমরা তো ইসলামের অধীনেই তো আমরা শ্রেষ্ঠ ছিলাম। তাহলে তোমার ফরম্যাট আমাকে কেন নিতে হবে? তোমাকে তোমার ধর্ম নিষ্পেষণ করছে, ওটা মানবরচিত ধর্ম। খ্রিস্ট ধর্ম তো আর ঐশী ধর্ম না, ওটা সেন্ট পল ওটাকে নষ্ট করে বহু আগে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরপরই সেন্ট পল ওটাকে সাইজ করে ফেলছে, সার্ভিসিং করে ফেলছে হালকা। হ্যাঁ হ্যাঁ, ওখানে হালকা হালকা সার্ভিসিং করে ফেলছে, হালকা না ভালোই সার্ভিসিং করছে, করে একদম আঁকা পাশতলা সব চেঞ্জ করে ফেলছে, করে ওইটা। সুতরাং যেহেতু মানব রচিত যে কোনো বিষয় তো কী তৈরি করবে, কিছু জালেম তৈরি করবে, কিছু মজলুম তৈরি করবে, এটা সুযোগ মানুষ নিবে, যেহেতু এটা মানব রচিত একটা বিধান। সুতরাং ওইটা দিয়ে মানুষ নিষ্পেষিত হয়েছে, চার্চ লাভবান হয়েছে, পাদ্রীরা ভোগবিলাসের জীবন কাটাইছে। আর বিপরীতে ইসলামের যে ভূখণ্ড, সেই জায়গায় ইসলাম সবচাইতে, আপনারা এখানে আর্টসের সাবজেক্ট নাই না, এখানে শুধু সায়েন্সের আছে, পলিটিক্যাল সায়েন্স ফায়েন্স এগুলো আছে, এগুলো নাই। আচ্ছা, আমি সেদিন ইন্টারের পলিটিক্যাল সায়েন্স বইটা আমি হাতে নিলাম, দেখলাম যে ওরা রাষ্ট্র ব্যবস্থার ইতিহাস, তো দেখাচ্ছে গ্রিক নগর রাষ্ট্র, এগুলো পড়ছে না ছোটোবেলায় আমরা পৌরনীতি সাবজেক্টে পড়ছি, এগুলা বিরক্ত লাগতেছে, শেষ করে শুনবো? তো ছোটোবেলায় আমরা পৌরনীতি পড়ছি, তো আমি এই কয়েকদিন আগে ইন্টারের যে পৌরনীতি সাবজেক্টটা, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা, আমি ওটা নিলাম, নিয়ে দেখতেছি কী লেখা আছে। তো ওখানে দেখতেছে যে হ্যাঁ, গ্রিক নগর রাষ্ট্র ছিল, সেখানে গণতন্ত্র ছিল, রোমানরা কিছু জিনিস সেখান থেকে কপি পেস্ট করছে, রোমান নগর রাষ্ট্র, হ্যাঁ, বিভিন্ন রাষ্ট্র নিয়ে চিন্তা করছে, সিসেরো আরও কে ছিল, এগুলো আলোচনা করতেছে। আমা খ্রিস্টপূর্ব এত সাল 700-800, খ্রিস্টপূর্ব 700-800, এরপরে 1,1500-1600 সাল, মানে মাঝখানে 2000 বছর কই? তাহলে এই 2000 বছরের কোনো রাষ্ট্র ছিল না, কোনো দেশ ছিল না, মানুষ ছিল না, মানুষ রাষ্ট্র তৈরি করে নাই। একদম 1600 সালে ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স নামক রচনা, সেখানে সে একটা নতুন রাষ্ট্রের চিন্তা করছে ইটালিতে। ইসলামী ভূখণ্ডে কীরকম সফল রাষ্ট্র ছিল, একবার পারস্যের হীরানগরী থেকে মদিনাতে এক মেয়ে একা সফর করে আসছে, এক মেয়ে একা, পুরা শরীর ভরা গহনা। তো তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি রাস্তায় মানুষদেরকে কেমন পেয়েছো? বলছে, রাস্তায় যতগুলো বাসায় আমি কিনেছি, প্রত্যেকটা বাসায় মনে হয়েছে আমার নিজের বাসা, এবং প্রত্যেকটা বাড়ির পুরুষকে মনে হয়েছে আমার বাবা কিংবা ভাই। তাহলে এই নিরাপত্তা আজকে কে দিতে পারছে? আজকে এরকম নিরাপদ একটা রাষ্ট্র দেখানো হয়, যেখানে 1200 কিলো একটা মেয়ে একা আসবে, তার গা ভর্তি গহনা থাকবে, সুন্দরী যুবতী তরুণী একা একা সফর করবে। যদিও সফরটা ইসলাম অনুমোদিত হয় নাই, ইসলামে এভাবে সফর করার কোনো অনুমোদন দেয় না, সে সামহ যে কোনো কারণে করছে, করবো, তাকে জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে এটা রাষ্ট্র ছিল না নাকি? হ্যাঁ, সেই সময় যে রাষ্ট্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে বিচার করছে কে? এক ইহুদির নামে বিচার দিছে খলিফা নিজে, রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট, সে বিচার দিছে কার নামে? একজন মানে বিধর্মীর নামে। স্বাভাবিকভাবে এটা কি মনে করা হয় যে একটা ইসলামী রাষ্ট্রে যে মুসলিম না, অমুসলিম, সে সেকেন্ড ক্লাস নাগরিক, তাই না? এটা তো মনে করা হয়। তারপরে সেকেন্ড ক্লাস নাগরিক হিসেবে তাকে, তার সেকেন্ড ক্লাস একজন নাগরিকের বিরুদ্ধে কে মামলা করছে? খলিফা নিজে, রাষ্ট্রপ্রধান নিজে। মামলার বিচার চলে গেল কোথায়? খলিফা সাক্ষী উপস্থাপন করছে। বিচারক কাজী সুরাই রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আপনার সাক্ষী খলিফা, আপনার সাক্ষী গ্রহণযোগ্য না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাপের পক্ষে সন্তানের সাক্ষী গ্রহণযোগ্য না। আর সন্তানকে, জান্নাতের যুবকদের সর্দার, সে হচ্ছে সন্তান।
কনফার্ম, সে তো জান্নাতি কনফার্ম, আল্লাহ রসুল বলে গেছে সে কনফার্ম জান্নাতি, তার সাক্ষী নিল না। তাহলে এই আইনের শাসন আর কোন রাষ্ট্র এখন পর্যন্ত তৈরি করতে পারছে? আমরা বোঝান, পৃথিবীর কোন দেশ দেখাতে পারবেন যে দেশে বিচারটা ক্ষমতাসীনদের এগেনস্টে চলে গেছে? ভয়াবহ অবস্থা। অথচ মানে এই কঠিন, মানে এই যে একটা রাষ্ট্র, যেটা আদর্শ একটা রাষ্ট্র, যেখানে সবাই সমান, আইনের শাসন, যেখানে একজন ইহুদি এবং খলিফা সমান, যেখানে তাহলে ইহুদি সংখ্যালঘুর অধিকার এখন চিন্তা করেন। কে যেন প্রশ্ন করছে আজকে যে ইসলামী রাষ্ট্রে অমুসলমান কি অধিকার পাবে? একজন অমুসলমান আইনের চোখে সমান, খলিফার এগেনস্টে সে সমান বিচার পেয়ে গেল। আর কি বলবেন আপনি? আর কি চান? একজন অমুসলমান মুসলিম রাষ্ট্রে আর কি চায়? বোঝানো আমাকে। সুতরাং এই দেখেন, মানে এই যে একটা রাষ্ট্র, আদর্শ একটা রাষ্ট্র, ওরা এক লাইনে শেষ করে দিচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এই মুসলমান বিশ্বে আমরা সফলতা কাকে বলে, জীবন কাকে বলে, আমি দুনিয়াতে কেন এসেছি এবং আমি দুনিয়া শেষ করে কোথায় যাব, সত্য কাকে বলে, সত্য কি, কোন জ্ঞানটাকে আমি জ্ঞান হিসেবে গ্রহণ করব, জ্ঞান কাকে বলে, এই যে মৌলিক যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলা ইউরোপের চিন্তাধারা একরকম, ইসলামের চিন্তাধারা আরেক রকম। বোঝা গেছে? ইউরোপ চিন্তা করছে গডলেস, গডলেস, এখানে গডের কোনো জায়গা নেই, আখেরাত বলে কোনো কনসেপ্ট নেই, দুনিয়াতে সুখ করবা, এটাই সুখ। তুমি কোথা থেকে এসেছো? তুমি বিবর্তনের মাধ্যমে এসেছো, একটা উন্নত জানোয়ার, আর কিছুই না। তুমি বিবর্তনের মাধ্যমে আসা একটা উন্নত জানোয়ার। তোমাকে সৃষ্টি করার পিছনে কোনো ডিভাইন উদ্দেশ্য, তোমার এই দুনিয়াতে আসার পিছনে কোনো পরম লক্ষ্য বলে কিছু নাই। দুনিয়াতে আসছো, খাওয়া দাওয়া ফুর্তি করবা, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, এটা তোমার উদ্দেশ্য। তুমি এখান থেকে কোথায় যাবা? এখান থেকে কোথাও যাওয়ার নাই, এটা শেষ, তোমার কোনো হিসাব কিতাব নাই। হিটলার বিশ্বাসে ছিল সোশ্যাল ডারউইনিজমে। সোশ্যাল ডারউইনিজম মানে হচ্ছে যে ফিটেস্ট সে টিকে থাকবে। হিটলারের কথা হচ্ছে আমরা আর্য, আমরা আরিয়ানস, আমাদের সোনালি চুল, নীল চোখ, খাড়া নাক, উইথ দ্য বেস্ট অফ দ্য পিপল, সুতরাং আমরা টিকে থাকবো, ছোট জাত ওরা ধ্বংস হয়ে যাবে, এটা স্বাভাবিক। সুতরাং হিটলারের কি দোষ যদি এটাই ঠিক হয়? বোঝা গেছে? তো এই হচ্ছে অবস্থা যে আসলে পৃথিবীর যে মৌলিক প্রশ্নের উত্তর, যেটাকে আমরা ওয়ার্ল্ড ভিউ বলি, কি বলি? ওয়ার্ল্ড ভিউ মানে এই পৃথিবীকে কিভাবে দেখতে হবে, এই পৃথিবীকে কিভাবে বিচার করতে হবে, আমার এখানে আসার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, কোথায় ছিলাম, কোথায় আসি, কোথায় যাব, কেন আসি, সত্য কি। ইউরোপ বলতেছে যে মানুষ যেটা আবিষ্কার করবে এটাই সত্য, মানুষ যে জ্ঞান আবিষ্কার করবে এটাই সত্য। ওহি বলে কিছু নাই, ওহি সত্য কিছু, ওহিকে আমি ব্যক্তিগত পর্যায়ে রাখো তুমি। আর ইসলাম বলতেছে যেটা আল্লাহ বলছেন ওটা সত্য, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন ওটা সত্য, যেটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা শিখছেন আল্লাহ রাসূলের মুখ থেকে ওইটা সত্য। ওরা বলতেছেন না, এটা না। সুতরাং এই যে দুইটা চশমা, একটা হচ্ছে ইউরোপের চশমা আর একটা হচ্ছে আল্লাহর চশমা এবং তার রাসূলের চশমা। এই চশমা এখন আমরা ছোটবেলা থেকে কোনটা চোখে দিয়ে বড় হয়েছি? ইউরোপের চশমাটার দিকে আমরা বড় হয়েছি। আল্লাহ এবং তার রাসূলের চশমাটাকে আমরা পাই নাই, এটা আমরা জানি নাই, শিখি নাই।